স্থানাঙ্ক জ্যামিতিতে ঢাল একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় ঢাল সে সম্বন্ধে জানব। ঢাল আসলে কি? ঢাল এটা হচ্ছে একটি অনুপাত। ঢাল কি? ঢাল হচ্ছে অনুপাত। এখন অনুপাত কি? অনুপাত হচ্ছে ভাগের মাধ্যমে দুই বা ততোধিক সংখ্যা বা রাশি তুলনা করা। প্রথম আমরা কি জানলাম? ঢাল হচ্ছে একটা অনুপাত। আর এই অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে ভাগের মাধ্যমে দুই বা ততোধিক সংখ্যা বা রাশির তুলনা করা। যেমন আমাদের যদি বলে 4 2-এর কত গুণ, অর্থাৎ 2-এর সাপেক্ষে 4-এর মানটা বের করবো 2-এর সাপেক্ষে। তাহলে 4 2-এর, সেক্ষেত্রে আমরা কি করবো? 4কে 2 দিয়ে ভাগ করবো 2, অর্থাৎ 4 হচ্ছে 2-এর দ্বিগুণ বা 2 গুণ। আমরা এই তুলনাটা কিভাবে করলাম? ভাগের সাহায্যে। তারপরে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানে যে পড়ি বেগ, আমরা বেগ কি করে নির্ণয় করি? সরণ ভাগ সময়। সরণকে সময় দ্বারা ভাগ করি। এক্ষেত্রে কি হচ্ছে? সরণও একটা রাশি, সময় একটা রাশি। সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তন সেটাই হচ্ছে বেগ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বেগও আসলে একটা ঢাল। বেগটা কি আসলে? ঢাল। কেননা হচ্ছে বেগ হচ্ছে একটা আনুপাতিক রাশি, সেই কারণে আমরা বেগকেও ঢাল বলতে পারি। এখন তাহলে আমাদের এই যে সংখ্যাটা দেখলাম, ভাগের মধ্যে দুই বা অধিক সংখ্যা বা রাশি তুলনা করা। আমরা এখানে সংখ্যা তুলনা করলাম, 4 2-এর তুলনায় কত গুণ, এবং একটা রাশিরও দেখলাম যে সরণকে সময় দ্বারা ভাগ করলে বেগ পাওয়া যায়। সেক্ষেত্রে এখানেও প্রথম উদাহরণও আমরা অনুপাতে একটা ধারণা পেলাম, এবং দ্বিতীয় উদাহরণও আমরা অনুপাতের একটা ধারণা পেলাম। এবং পদার্থবিজ্ঞানের যেসব আনুপাতিক রাশি আমরা ব্যবহার করি সেসব আসলে মূলত ঢালেরই ধারণা, বা সেসবের মান নির্ণয় মূলত ঢাল নির্ণয়। এটা গেল তো আমাদের প্রথম বিষয়টা। আর দ্বিতীয়টা বিষয় হচ্ছে যেহেতু ঢাল হচ্ছে ভাগের মাধ্যমে তুলনা, সেই ক্ষেত্রে ঢাল একটি ভগ্নাংশ। যখনই আমরা ভাগ করতে যাব তখনই ভগ্নাংশের ধারণাটা চলে আসে। যেমন আমরা কিছু আগে দেখলাম 4/2 ভগ্নাংশের কনসেপ্ট, কিংবা 5/7, 7-এর তুলনায় 5 কত গুণ, এটা একটা ভগ্নাংশের কনসেপ্ট। সরণ ভাগ সময়, এটাও একটা ভগ্নাংশের কনসেপ্ট। তা এটাও একটা ভগ্নাংশের ধারণা। সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি ঢাল হচ্ছে একটি ভগ্নাংশ। আর ভগ্নাংশের যে হর থাকে আর লব থাকে, হরে যেটা থাকে তার সাপেক্ষে লবের তুলনা করা হয়। হরের সাপেক্ষে লবের তুলনা করা হয়, এটাই হচ্ছে ঢাল।
আর এখন আমরা জানি যে স্থানাঙ্ক জ্যামিতিতে ঢালের ধারণাটা আসলে কি। এখন আমরা শিখব স্থানাঙ্ক জ্যামিতিতে ঢাল বলতে কি বোঝায়। স্থানাঙ্ক জ্যামিতিতে ঢাল ঢাল মানে তুলনা করা বা অনুপাতি। এই ক্ষেত্রে ঢালের ধারণাটা স্থানাঙ্ক জ্যামিতিতে ঢালের ধারণা যেটা x স্থানাঙ্কের সাপেক্ষে y স্থানাঙ্কের পরিবর্তনের হার। স্থানাঙ্ক জ্যামিতিতে ঢালের ধারণাটা কি? x স্থানাঙ্কের সাপেক্ষে y স্থানাঙ্কের পরিবর্তনের হার। এটাই হচ্ছে ঢাল। x স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে, তার সাপেক্ষে y স্থানাঙ্কের পরিবর্তনটা যেটা হলো তার যে আমরা তুলনা করব, কিভাবে তুলনা করব? ভাগের সাহায্যে। সেটা হচ্ছে ঢাল। যেমন মনে করি এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু। এ এবং বি দুটি ভিন্ন বিন্দু। এখানে কি দেখা যাচ্ছে? এস স্থানাঙ্ক প্রথমে x sub 1 ছিল, এটা পরিবর্তিত হয়ে হলো x sub 2, পরিবর্তিত হয়ে কি হলো? x sub 2 হলো। আর সেই কারণে y স্থানাঙ্ক y1 পরিবর্তিত হয়ে বা y sub 1 পরিবর্তিত হয়ে হলো y sub 2। এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে x স্থানাঙ্কের পরিবর্তনটা কত হলো? x স্থানাঙ্কের পরিবর্তন হলো x স্থানাঙ্কের পরিবর্তন x sub 2 বিয়োগ x sub 1। কেমন আমরা পরিবর্তনটা কিভাবে বের করবো? এই ক্ষেত্রে বিয়োগের সাহায্যে। আর y স্থানাঙ্কের পরিবর্তনটা কি হলো? y স্থানাঙ্কের পরিবর্তন y sub 2 বিয়োগ y sub 1। আমরা কি পেলাম? x স্থানাঙ্কের পরিবর্তন এবং y স্থানাঙ্কের পরিবর্তন দুইটা নির্ণয় করলাম। এখন ঢাল তাহলে কি হচ্ছে? আমরা ঢালের সংজ্ঞা কি দেখছি বা ঢালের ধারণা, x স্থানাঙ্কের সাপেক্ষে y স্থানাঙ্কের পরিবর্তনের হার। কার সাপেক্ষে? x স্থানাঙ্কের। আর কার পরিবর্তনের হার? y স্থানাঙ্কের। সেই ক্ষেত্রে x স্থানাঙ্কের পরিবর্তন আমরা, আর y স্থানাঙ্কের পরিবর্তন এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে দুইটা বিন্দু যদি আমরা জানি, সেক্ষেত্রে এইভাবে আমরা ঢাল নির্ণয় করতে পারি। y স্থানাঙ্কের পরিবর্তনকে x স্থানাঙ্কের পরিবর্তন দ্বারা ভাগ করে আমরা এভাবে ঢাল পাবো। আর ঢালকে যদি আমরা m দ্বারা প্রকাশ করি, সেই ক্ষেত্রে ঢাল m সমান হলো y sub 2 বিয়োগ y sub 1 ডিভাইডেড বাই x sub 2 বিয়োগ x sub 1। এ তো গেল আমাদের ঢালের একদম প্রাথমিক বা মূল ধারণা। এখন আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি। এটা
এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এইখানে আমরা এক্স ওয়াই সমতলে এ বি দুটি বিন্দু এবং এ বি একটি রেখাংশ, এ এবং বি স্থানাঙ্ক আমরা জানি। এখন যদি আমাদের বলে যে এই বিন্দু দুটা এটা ব্যবহার করে আমরা ঢালের ধারণাটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব এবং আরো দেখি কি কি জিনিস জানা যায় এর মাধ্যমে। এ থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম AM, এবং বি থেকে এক্স অক্ষের উপর আরেকটি লম্ব আঁকলাম BM, এবং এ থেকে বি এর উপর একটা লম্ব আঁকলাম AC, এবং BA কে বর্ধিত করলাম, যেটা এক্স অক্ষকে সেট করলো, এবং এখানে একটা কোণ উৎপন্ন হলো যেটাকে আমরা ধরে নিলাম থিটা। এই হচ্ছে আমাদের চিত্র। এখন আমরা পূর্বের ক্লাসগুলোতে যে বিষয়গুলো শিখছি, যে সমতল রেখা এবং একান্তর অনুরূপ কোণ, সে ধারণা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওয়াই অক্ষ এবং AM এরা উভয়ই হচ্ছে এক্স অক্ষের উপরে লম্ব। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে OY এবং AM সমান্তরাল রেখা, যেহেতু ছেদক আছে, বি এর গতিত অংশ এটা হচ্ছে একটা ছেদক, সেই ক্ষেত্রে এই কোণ দুটো হবে অনুরূপ কোণ এবং সমান্তরাল রেখা, তাহলে অনুরূপ কোণগুলো সমান, এটা থিটা, তাহলে এটাও থিটা। সেক্ষেত্রেও কোণ BACও থিটা হবে। কেন? এর অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ হওয়ার জন্য কোণ BAC থিটা হবে। এখন আমরা ট্যান অনুপাতটা দাঁড়া করার চেষ্টা করি। ট্যান থিটা, ট্যান থিটা, ত্রিভুজ ABCA আমরা কি করব? ট্যান থিটা অনুপাতটা নির্ণয় করব। আমরা ট্যান থিটা সমান কি জানি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। কার বিপরীত বাহু? থিটার বিপরীত বাহু। এখানে আমরা লিখি থিটা এর বিপরীত বাহু আর থিটা এর সন্নিহিত বাহু। এখন আমরা দেখি থিটা এর বিপরীত বাহু কোনটি? থিটা এর বিপরীত বাহু BC এবং থিটা এর সন্নিহিত বাহু। এখানে আমরা জানি সমকোণের বিপরীত বাহু হল অতিভুজ। সেই বাহু অতিভুজ বাদে থিটা সংলগ্ন বাহু কোনটা থাকলো? AC থাকলো, তাহলে থিটা এর সন্নিহিত বাহু হবে AC। চিত্তানুসারে আমরা BC এবং AC এটার মানটা বের করার চেষ্টা করি। BCটা হচ্ছে BC, যেটা কিনা BN বিয়োগ CN। আমরা যদি BN থেকে CN বাদ দেই, BC পাবো। আমরা বিভিন্ন স্থানাঙ্ক জানি x2, x sub 2, y sub 2। সেক্ষেত্রে BN হবে y স্থানাঙ্কের মান y sub 2, এখানে y sub 2, আর CN এবং AM এরা সমান। কেন সমান? AC লম্ব, MN ও লম্ব, সুতরাং AM এর এই দূরত্ব এবং CN দূরত্ব সমান। সেক্ষেত্রে এখানে আমরা AM লিখতে পারি।
এখন আমরা দেখি এম সমান কি হয়। এম হচ্ছে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান, যেটা কিনা ওয়াই সাব ওয়ান। আমরা বিসি এর মান পেয়ে গেলাম। এখন আমরা বিসি এর মান এখানে স্থাপন করি। এখন আমরা এসি এর মানটা বের করার চেষ্টা করি। এসি এসি যেটা কিনা এম এন এর সমান। কেন সমান? এম এক্স অক্ষের উপর লম্ব, পি এন ও এক্স অক্ষের উপর লম্ব। সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে মাঝখানের এই দূরত্বটা, এই দুই বাহুর মধ্যবর্তী দূরত্বটা সমান হবে। তাই আমরা বলতে পারবো এসি হচ্ছে এম এন এর সমান। এখন এম এন আমরা যদি ও এন থেকে ও এম বাদ দেই তাহলে এম এন পাবো। ও এন থেকে ও এম বাদ দিলাম। এখন আমরা একটা জিনিস খেয়াল করার চেষ্টা করি। ও এম হলো বি বিন্দুর স্থানাঙ্কের মান, আর ও এম হলো এ বিন্দুর এক্স স্থানাঙ্কের মান। আমরা এসিও পেয়ে গেলাম। আমরা ট্যান থিটার মানটা পেয়ে গেলাম। আমরা এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে এইভাবে ট্যান থিটার মানটা বের করে নিতে পারি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি। আমরা প্রথমে যে ঢাল নির্ণয় করছিলাম, আর এখন যে আমরা ট্যান থিটার মানটা বের করলাম, একটা সিমিলারিটি দেখা যাচ্ছে। কি সিমিলারিটি? যে এটার ডান পক্ষে যা আছে এটা ডান পক্ষে ঠিক তাই আছে। এখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যে ট্যান থিটার মানটাই হচ্ছে এম বা ঢাল। সেক্ষেত্রে কি আমরা লিখতে পারি এরকম করে, ট্যান থিটা সমান সমান এম? অবশ্যই লিখতে পারি। ট্যান থিটা সমান সমান এম লিখতে পারি। এখান থেকে ঢাল নির্ণয়ের নতুন আরেকটি ধারণা দাঁড় করানো যায়। সেটা কি? আচ্ছা, আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। একটি রেখা এ বি এ, যার গঠিত অংশ কি করছে, এক্স স্থানাঙ্ককে ছেদ করছে এবং তাতে থিটা কোণ উৎপন্ন হয়েছে। এই থিটা কোণের, এই উৎপন্ন থিটা কোণের ট্যান অনুপাতিক ঢাল। তাহলে আমরা যদি এভাবে লিখি, ঢালের আরেকটি ধারণা, কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিক। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক, এই কথাটা ভালো করে বোঝা এবং মনে রাখার সুবিধা। আমরা এক্স অক্ষের ধনাত্মক দিককে রেখাটির ডান দিক ধরব। রেখাটির ডান দিক, ধনাত্মক দিক এর সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতি ঢাল। আমরা এই চিত্রের সাহায্যে এবং ত্রিভুজের ধারণার সাহায্যে আমরা ঢাল নির্ণয়ের বা আরেকটি ধারণা দাঁড় করাতে পারলাম। কি সেটা? যে কোনো রেখায় এক্স অক্ষের ধনাত্মক দিক, এটাকে আরেকটু ভালো করে বোঝার সুবিধার্থে লিখলাম রেখাটির ডান দিক, এর সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতি ঢাল। এখন আমরা এই যে আমরা লিখলাম রেখাটির ডান দিক,
এটাকে আরেকটু বিশ্লেষণ করা যায়। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কোন রেখা এইভাবে সেট করলাম, কিংবা এটা হচ্ছে এবি একটা রেখা, এটা হচ্ছে সি। এখানে খেয়াল করি, এখানে দুইটা রেখা, এবি একটা রেখা, সিডি একটা রেখা। এক্স অক্ষের ধনাত্মক দিক আমরা কোনটাকে বলবো? হ্যাঁ, এখানে তো খুব সহজে আমরা বলে দিতে পারতেছি যে এই পাশটা হচ্ছে এবি রেখার এক্স অক্ষের ধনাত্মক দিক। কিন্তু এই যে দ্বিতীয় যে রেখাটা আছে সিডি, এই রেখাটির ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই বিষয়টা বোঝা একটু সমস্যা। কারণটা কি? আমরা জানি যে ও বিন্দুর বাম দিকের অংশটা এক্স অক্ষের ঋণাত্মক অংশ ধরা হয়। সেক্ষেত্রে এই সিডি রেখার ধনাত্মক দিক বুঝতে পারাটা একটু সমস্যা। এই জন্য এই শব্দটা যদি আমরা ব্যবহার করি রেখাটির ডান দিক, তাহলে কিন্তু খুব সহজে বের করা যায়। যেমন সিডি রেখার ডান দিক এই পাশটা, সিডি রেখার ডান দিক কি এই পাশটা, তাহলে এই কোণের tan অনুপাতই হবে ঢাল, এই কোণটির কি হবে tan অনুপাতই হবে ঢাল, আর এবি রেখার ক্ষেত্রে এই কোণের tan অনুপাতই হবে ঢাল। এখন যদি রেখাটি এমনি ভাবে সেট করে, এটা ধরে নিয়ে এম এন একটা রেখা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিক বা রেখাটির ডান দিক হলো এই অংশটুকু, এই কোণের tan অনুপাতই ঢাল হবে, এই কোণের tan অনুপাত ঢাল হবে। কিংবা যদি এইভাবে একটা রেখা সেট করে, সেই ক্ষেত্রে ডান দিক হচ্ছে এইটা, এই অংশটুকু, এই কোণটা ডান দিকের কোণ এটা, তাহলে এই কোণের tan অনুপাতই ঢাল হবে। তাহলে আমরা মনে হয় বুঝতে পারলাম যে রেখাটির ডান দিক, এই কথাটা ব্যবহার করলে খুব সহজেই যে কোন কোণটির এক্স অক্ষের সাথে কোন যে রেখাটা মিলিত হলে কোন কোণটির tan অনুপাত ঢাল হবে, এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো বা নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের ঢাল নির্ণয় করতে আরো সুবিধা হবে। এখন আমরা যেহেতু জানলাম tan থিটা সমান m, এইভাবেও আমরা লিখতে পারি tan থিটা সমান m এর মানটা বসায় দিতে পারি, বসায় দিতে তবে অতএব থিটা সমান tan ইনভার্স m, অতএব থিটা সমান tan ইনভার্স এখানে আমরা দুইটা বিষয় দাঁড় করে এলাম। একটা হলো আমরা যে ঢালের মান জানি, সেক্ষেত্রে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে আমরা ঢালের মানটা ব্যবহার করেই সেই কোণের মানটা পাবো। এখন যদি আমরা দুটো বিন্দু স্থানাঙ্ক জানি, কি জানি দুটো বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে বিন্দু দুটো যোগ করলে যে রেখাটি উৎপন্ন হয়, সেই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে আমরা এই ধারণাটা ব্যবহার করে সেই কোণের মানটা বের করতে পারব। এখন আমরা আরেকটি বিষয় বোঝার চেষ্টা করি। এবি রেখা সি বিন্দুতে এক্স অক্ষকে সেট করলো,
তাতে কোণ থিটা উৎপন্ন হলো এবং কোণটি হলো সূক্ষ্ম কোণ। কোণটি কি হলো? সূক্ষ্ম কোণ, থিটা সূক্ষ্ম কোণ। পিকিউ রেখা এক্স অক্ষকে আর বিন্দুতে সেট করলো এবং তাতে এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ডান দিকের সাথে যে কোণটা উৎপন্ন করলো সেই কোণটা হচ্ছে স্থূল কোণ। সেই কোণটা কি কোণ? স্থূল কোণ। আমরা ধরে নেই সেটা হচ্ছে ফাই। তাহলে ফাই হচ্ছে কি? স্থূল কোণ। ফাই স্থূল কোণ। এখন আমরা ফাই ধরে নিচ্ছি স্থূল কোণ, কিন্তু আমরা ফাইটা এখন মিশাইছি। ফাইয়ের বদলে লিখি পি আর ও, কোণ পি আর ও স্থূল কোণ। আর এইখানে আছে থিটা সূক্ষ্ম কোণ, এটা আমরা নিলাম, এটা আমরা মিশাইলাম না। কেন? সাধারণত যে ত্রিকোণমিতিতে থিটা ফাই দ্বারা যে আমরা কোণগুলো বুঝাই, এই কোণগুলোকে সাধারণত সূক্ষ্মকোণ ধরে নেওয়া হয়। যেহেতু সূক্ষ্মকোণ ধরে নেওয়া হয়, আমরা থিটা এখানে সূক্ষ্মকোণ, এই জন্য থিটা রাখলাম। আর এই ক্ষেত্রে আর এখানে পি আর ও, এই কোণটা স্থূল কোণ, তাহলে এটাকে আমরা ফাই ধরলাম না, আমরা পি আর ও এর স্থূল কোণে লিখলাম। এবং পি এই পাশে যে কোণটা আছে সেই কোণটাকে ধরলাম ফাই। এই কোণটাকে কি ধরলাম? ফাই। আর পুরো যে কোণটা এটা হলো 180 ডিগ্রি। এই সম্পূর্ণ কোণটা হলো 180 ডিগ্রি, যেটা কিনা পাই রেডিয়ান। আমরা জানি 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান। সেক্ষেত্রে পাই মাইনাস ফাই হবে এক্স অক্ষের ডান দিকের কোণ বা ধনাত্মক কোণ। এখন এখানে আমরা কি লিখতে পারি? এখন আমরা জানি যে একটা রেখা এক্স অক্ষকে সেট করলে তার ডান দিক বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে তার tan অনুপাতিক ঢাল। এইখানে ঢাল হবে tan থিটা, কার ঢাল? এবি এর ঢাল। আর পিকিউ এর ঢাল কি হবে? tan পাই মাইনাস ফাই। এখন আমরা যদি ত্রিভুজের ধারণা ব্যবহার করি, 180 মাইনাস ফাই অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগের tan ঋণাত্মক, সেই ক্ষেত্রে হচ্ছে মাইনাস tan ফাই। আমরা এখানে আরেকটি ধারণা পেলাম। কি ধারণা পেলাম? যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটি উৎপন্ন হবে সেই কোণটা যদি সূক্ষ্মকোণ হয় ঢালের মান হয় ধনাত্মক, আর উৎপন্ন কোণটি যদি স্থূল কোণ হয় ঢালের মান হয় ঋণাত্মক। আমরা এই ধারণাগুলো এবং ত্রিভুজ ব্যবহার করে এই ধারণাটা পেলাম। আশা করা যায় যে আমাদের যে ঢালের যে বিষয়টা এবং ঢাল থেকে কোণের মান বিষয় আমরা যে ধারণাগুলো দাঁড় করাইলাম, এই ধারণাগুলো মোটামুটি হলেও বোঝা গেছে। আর পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরও বিশদ আলোচনা করব। এবং এই বিভিন্ন প্রকার ঢাল মানে কি? এক্স অক্ষের ঢাল, ওয়াই অক্ষের ঢাল, এক্স অক্ষের সমান্তরালের ঢাল, ওয়াই অক্ষের সমান্তরেখার ঢাল, এই ঢালের ধারণাগুলো দাঁড় করাবো। যখন আমরা এই কাজগুলো বারবার করব, আমার মনে হয় ঢালের ধারণা আরও স্পষ্ট হবে। সে পর্যন্ত ধন্যবাদ।